এবার দিল্লির স্কুলগুলি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্তান চিহ্নিতকরণ অভিযান, কারণ কি শুধুই বাংলাদেশ বিদ্বেষ? পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে উৎকণ্ঠিত ওয়াশিংটন, চীনের বন্ধুত্বই কি কাল হলো ইসলামাবাদের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। কূটনৈতিক টানাপোড়েন আর বাংলাদেশ বিদ্বেষের ধারাবাহিকতায় এবার নতুন কৌশলে মাঠে নেমেছে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রশাসন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তান শনাক্তকরণে দিল্লির স্কুলগুলোকে নির্দেশনা পাঠিয়েছে নগরীর পৌর কর্পোরেশন। এমনকি ওই শিশুদের জন্ম সনদ না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এক ধাপে এগিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য বিশেষ বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প স্থাপনের ঘোষণাও দিয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শান্ত হওয়ার বদলে প্রতিদিন লাফিয়ে বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা। সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। দিল্লিতে অনুমোদনহীন যেসব বাংলাদেশি বসবাস করছে তাদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে নগরীর পৌর কর্পোরেশন। অবৈধ বাংলাদেশিদের দখলে থাকা জমি উদ্ধারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থাও। এখানেই শেষ নয়, বৈধতাহীন বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে আলাদা বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছেন মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী। এসব খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা ANI। হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে নানা পর্যায়ের টানাপোড়েন। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘটনাবহুল সময় পার করছে দুই প্রতিবেশী রাষ্ট্র। ভারতের জাতীয় রাজনীতিতে আগের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশি অভিবাসী ইস্যু। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের বিষয়টি উদ্দেশ্যমূলক বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর পাশাপাশি দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিশুদের জন্মসনদ না দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার আদেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে বরাবরই নির্বাচনী হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে বিজেপি। 2019 সালের ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় নির্বাচনেও একই কার্ড ব্যবহার করেছে তারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের দেয়া ডিটেনশন ক্যাম্প তৈরির ঘোষণা নতুন করে সামনে আনছে অভিবাসী ইস্যু। বিদেশি নাগরিকদের সাধারণ জেলে রাখা যায় না, এই কারণ দেখিয়ে অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে বিশেষ বন্দিশালা চালুর কার্যক্রম ও পুলিশের ব্যাপক ধরপাকড় স্থানীয় অভিবাসীদের জন্য হয়ে উঠবে আতঙ্কের কারণ। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক হাসিনার মতো একতরফা না হয়ে সমতা ও মর্যাদার ভিত্তিতে হয়, সেটা নিয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, দিল্লি ও মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে নেয়া কঠোর পদক্ষেপ তৈরি করতে পারে বিরূপ প্রতিক্রিয়া। সাম্প্রতিক সফরে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় তার দেশ। অথচ গত 4 মাস ধরে নানা অজুহাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়া যে কোনো রাষ্ট্রের জন্য স্বাভাবিক ও আইনগতভাবে সঠিক। কিন্তু ঢাকা ও দিল্লির নাজুক সম্পর্কের মাঝে অবৈধ বাংলাদেশিদের নিয়ে ভারতের অবস্থানকে উস্কানিমূলক বলে মনে করেন অনেক বিশ্লেষক। এসব কার্যক্রমের ফলে দুই দেশের সম্পর্কে পড়বে নেতিবাচক প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পরমাণু শক্তিধর পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে গভীর উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র। একে মারাত্মক ঝুঁকি উল্লেখ করে ওয়াশিংটন বলছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রকল্পটির উপর এরই মধ্যে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এককালের পরম মিত্র যুক্তরাষ্ট্রের সাথে চরম কূটনৈতিক টানাপোড়েনের কারণ কি? চীনের সাথে বন্ধুত্বই কি কাল হলো পাকিস্তানের? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুনিয়া জুড়ে যখন পরমাণু অস্ত্র নির্ভর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে, সে সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান। মানব সভ্যতার এই ক্রান্তি লগ্নে কেন এমন বিপজ্জনক খেলায় মেতেছে ইসলামাবাদ, তা এক জটিল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পাকিস্তানের এই প্রকল্পকে সারা বিশ্বের জন্যই মারাত্মক এক নিরাপত্তা হুমকি হিসেবে শনাক্ত করছে
যুক্তরাষ্ট্র। এ প্রকল্পের কারণে খোদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকিতে বলে মনে করছে তারা। ফলে উগরে উঠছে ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা জন ফাইনার প্রশ্ন তুলেছেন, কেন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাতে হচ্ছে পাকিস্তানকে? এর উদ্দেশ্য কি? এ নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এ প্রকল্পকে উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করে ফাইনার বলেছেন, পাকিস্তানের এসব ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয়। এগুলো কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই নয়, এর বাইরেও আঘাত হানতে পারে। এগুলো এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। Pakistan will have the capability to strike targets well beyond South Asia, including in the United States. হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও বলেন, একই সাথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র আছে সারা বিশ্বেই এমন দেশের সংখ্যা হাতে গোনা, এবং সেসব দেশ যুক্তরাষ্ট্র বিরোধী। এ প্রসঙ্গে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, এই তালিকায় পাকিস্তানের নাম যুক্ত হওয়া ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের। যুক্তরাষ্ট্র বরাবরই বিভিন্ন সংকটে পাকিস্তানকে সহায়তা দিয়ে এসেছে। এরপরও কেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে চায় সেই প্রশ্ন তুলেছেন ফাইনার। That makes us question even more why Pakistan will be motivated to develop a capability that could be used against us. উদ্ভূত বাস্তবতায় পাকিস্তানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের এই বৈরী অবস্থান ও নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ইসলামাবাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে যেসব দাবি জানাচ্ছে সেগুলো ভিত্তিহীন ও অন্যায্য। এ ধরনের অভিযোগ আগামীতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পাকিস্তানের কোনো খারাপ উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রে আঘাত হানার পরিকল্পনাও নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানকে নানা সময়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের একপেশে বিদেশ নীতি ও ইন্ডিয়া নির্ভরতার কারণে পাকিস্তান এখনও ভুগছে বলে অভিযোগ তুলেছে। কেন পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। তবে এটি বুঝিয়ে দিয়েছে যে এ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা মোটেই ভালো চোখে দেখছে না তারা। বিশ্লেষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী চীনের সাথে সম্পর্ক শক্তিশালী করছে পাকিস্তান। মূলত তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিতে বেইজিংই সার্বিক সহায়তা দিচ্ছে। ফলে এ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত মাত্রায় সন্দিহান হয়ে উঠেছে ওয়াশিংটন। সার্বিক প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আগামীতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্ক মিত্রতা থেকে শত্রুতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। কেউ কেউ আরো আগ বাড়িয়ে বলছেন, পরমাণু অস্ত্র নির্ভর তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের এসব ক্ষেপণাস্ত্র যে যুক্তরাষ্ট্রের দিকে ছুঁড়ে মারা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সে সময় রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান সহ বিশ্বব্যাপী পশ্চিমা বিরোধী নতুন যে অক্ষ তৈরি হচ্ছে, পাকিস্তান তার অংশ হতে পারে। চলমান ঘটনা প্রবাহ সেরকমই আভাস দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জান্তা সরকার। এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, 2 সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এ ব্যাপারে জান্তা সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিশ্লেষকরা বলছেন, ওই অঞ্চলে সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া জান্তা সরকারের জন্য বড় ধাক্কা, কারণ এটি ছিল রাখাইনের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। ক্রিসমাস মার্কেটে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে অন্তত 5 জনকে হত্যার ঘটনায় শোক পালন করছে জার্মানি। এই ঘটনায় গ্রেফতার সৌদি নাগরিকের বিরুদ্ধে হত্যাসহ 5টি মামলা তদন্তের নির্দেশ দিয়েছে
মাগদেবুর্গ জেলা আদালত। মাগদেবুর্গে হামলার ঘটনায় আহত 2 শতাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। গ্রেফতার করা ব্যক্তির নাম তালেব। 50 বছর বয়সী তালেব 2006 সালে সৌদি আরব থেকে জার্মানি যান। গাড়ি হামলার ঘটনায় শ্রদ্ধা আর স্মরণ অনুষ্ঠানে শোক পালন করছেন মাগদেবুর্গবাসী। শনিবার স্থানীয় উপাসনালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎ সহ স্থানীয় নেতারা ছিলেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় জাকসেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে হামলা হয়। হামলাকারী পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। গাড়ি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। তাইওয়ানের জন্য 57 কোটি 10 লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার তিনি এই অনুমোদন দেন। হোয়াইট হাউস জানিয়েছে, নিজের মেয়াদের শেষ সময়ে এসে তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। এর আগে সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে 38টি উন্নত প্রযুক্তির আব্রামস ট্যাঙ্ক তাইওয়ানে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে 30 বছরের মধ্যে প্রথমবার নতুন মার্কিন ট্যাঙ্ক পেল তাইওয়ানের সামরিক বাহিনী। এদিকে তাইওয়ানে নিজেদের ভূখণ্ড দাবি করে গত কয়েক বছর দ্বীপটির উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং। বড়দিনে মাত্র কয়েকদিন বাকি। এবারও জৌলুসহীন যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম। নেই বর্ণিল আলোকসজ্জা, গির্জাগুলোতে নেমেছে শুনশান নীরবতা, নেই হাজারো পর্যটকের আনাগোনা। এখানেই শেষ নয়, গত 1 বছরে ঐতিহ্যবাহী শহরটি ছেড়েছেন কমপক্ষে 470টি খ্রিস্টান পরিবার। চেষ্টায় আছেন অন্যরাও। কোন আতঙ্কে শহর ছাড়তে চাচ্ছেন স্থানীয়রা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছর বড়দিনে বেথলেহেমে হাজার হাজার পর্যটক আসলেও গাজা ইসরায়েলের আক্রমণের কারণে এবারের বড়দিন উদযাপনও আগের বছরের মতোই অনেকটা শান্ত। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে গত 2 বছর ধরে বড়দিনের সাজসজ্জা এবং পর্যটকদের আগমন একেবারে নেই বললেই চলে। বেথলেহেমের প্রাচীন নেটিভিটি গির্জা চত্বর, যা একসময় ছিল পর্যটকদের ভিড়ে ভরা, এখন বেশ শুনশান। এখন শুধুমাত্র সেখান থেকে আর্মেনিয়ান সন্ন্যাসীদের গানের সুর ভেসে আসে, যেখানে খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল। নেটিভিটি গির্জার অভ্যন্তরে সেভাবে পর্যটকও নেই, যা এই গির্জার দীর্ঘ ইতিহাসে একটি অস্বাভাবিক দৃশ্য। গাজায় যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। এর ফলে বেথলেহেমের অর্থনীতি বর্তমানে গভীর মন্দার মুখে পড়েছে। যুদ্ধের কারণে বিদেশি পর্যটকদের আগমন বন্ধ হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি চেকপয়েন্টগুলোতে বাড়তি বিধিনিষেধ আরোপের কারণে লোকজনের শহরে প্রবেশ করা একেবারে কঠিন হয়ে পড়েছে। বেথলেহেমের মেয়র অ্যান্টন সালমান জানিয়েছেন, গাজায় যুদ্ধের কারণে শহরের বর্তমান পরিস্থিতি উৎসবের জন্য উপযুক্ত নয়। তিনি আরও বলেন, আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, বেথলেহেমে এবারও বড়দিনের উদযাপন আগের মতো স্বাভাবিক হবে না। শহরের দোকানদাররা ব্যবসায়িক মন্দার কথা জানিয়ে বলেন, এখন আর কাস্টমার নেই। শহরের অধিকাংশ ব্যবসা, বিশেষ করে উপহার সামগ্রীর দোকানদাররা সপ্তাহে 1 বা 2 দিনই দোকান খুলে থাকেন বলে জানিয়েছেন। সালমান জানিয়েছেন, গত 1 বছরে প্রায় 470টি খ্রিস্টান পরিবার শহর ছেড়ে চলে গেছে। বেথলেহেমে সিরিয়ার এক ক্যাথলিক পুরোহিত ফাদার ফ্রেডেরিক ম্যাসন জানান, বর্তমান পরিস্থিতিতে বেথলেহেমের যুবকদের অনেকেই বিদেশে গিয়ে জীবন শুরু করার কথা ভাবছেন। বেথলেহেমের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ান্স ফ্রোজেসের পরিচালক ফায়রুজ আবুদ বলেন, অনেক তরুণ তাদের কাছে আসেন ফরাসি ভাষা শিখতে, যাতে তারা বিদেশে পাড়ি জমাতে পারেন। এমনকি তার নিজের ছেলেও তাকে বলেন, চল ওই জায়গা ছেড়ে চলে যাই, ইসরায়েলিরা আসবে, তারা আমাদেরকে মেরে ফেলবে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।